ম্যারাথনের যুদ্ধ নামটা শুনলেই কেমন যেন ইতিহাসের বইয়ের কথা মনে হয়, তাই না? কিন্তু এটা মোটেও কোনো শুকনো নীরজ ঘটনা ছিল না। এটা ছিল এক অবিশ্বাস্য রকমের নৃশংস আর এক রক্তক্ষয়ী জুয়া, যা শুধু একটা শহরের নয়, বরং বলা যায় পুরো পশ্চিমা সভ্যতার গতিপথই হয়তো বদলে দিয়েছিল। আসুন আজ সেই মহাকাব্যিক সংঘর্ষের গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই গল্পের শুরুটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে থেকে হয়নি। এর শুরু হয়েছিল তখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ পারস্যের মহান রাজা দারিয়াসের ব্যক্তিগত এক শপথ থেকে। হয়েছিল কি, এথেন্স সার্দিস নামের একটা পারস্য শহর পুড়িয়ে দিয়েছিল একটা বিদ্রোহকে সমর্থন করতে গিয়ে। আর এতে রাজা দারিয়াস এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি নাকি একজন ভৃত্যকে নিয়োগ করেছিলেন, যার কাজ ছিল প্রতিদিন 3 বার রাজার সামনে এসে বলা, প্রভু, এথেনীয়দের কথা মনে রাখবেন। মানে এটা শুধু রাজনৈতিক কোনো বিষয় ছিল না, এটা হয়ে দাঁড়িয়েছিল রাজার ব্যক্তিগত প্রতিহিংসা। এথেন্সের জন্য পরিস্থিতিটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো কঠিন, কারণ এটা শুধু কোনো ফাঁকা হুমকি ছিল না। কিছুদিন আগেই ইরেট্রিয়া নামের আরেকটি গ্রিক শহরকে পারস্য বাহিনী আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিয়েছিল। শহরের সমস্ত মানুষকে দাসে পরিণত করা হয়েছিল। আর এখন সেই একই সেনাবাহিনী, তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর বাহিনী, এসে দাঁড়িয়েছে একেবারে এথেন্সের দোরগোড়ায়। চারদিকে ছিল সত্যিকারের আতঙ্ক। তো প্রশ্নটা হল, পারস্য সাম্রাজ্যের মতো এক বিশাল শক্তি কেন একটা ছোট্ট শহর অ্যাথেন্সের ওপর এতটা ক্ষেপে গিয়েছিল? তাদের এই ভয়াবহ ক্রোধের পেছনে কারণটা আসলে কী ছিল? দেখুন, পারস্যের এই অভিযানটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এটা ছিল একটা নির্মূল অভিযান। আর এর সবচেয়ে বড় প্রমাণ ছিল ইরিট্রিয়ার পরিণতি। পারস্যের সৈন্যরা শুধু শহরটা দখল করেই কিন্তু থামেনি, তারা শহরের মন্দিরগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে। আর সব মানুষকে শিকল পরিয়ে সাম্রাজ্যের বহু গভীরে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। অ্যাথেন্সের কাছে এই বার্তাটা ছিল একদম পরিষ্কার। আত্মসমর্পণ না করলে শুধু পরাজয় নয়, তাদের অস্তিত্বই মুছে ফেলা হবে। এমন একটা ভয়াবহ পরিণতির সামনে দাঁড়িয়ে এথেন্সের হাতে আর কি করার ছিল? তারা কিভাবে এই অসম লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল? এটা ছিল তাদের জন্য এক মরিয়া জুয়া, বলা যেতে পারে গণতন্ত্রের শেষ প্রতিরোধ। পরিস্থিতিটা একবার ভাবুন। একদিকে পারস্যে প্রায় 25,000 সৈন্যের বিশাল বাহিনী, আর অন্যদিকে অ্যাথেন্স আর তাদের ছোট্ট মিত্র প্লাটিয়া, সাকুল্যে 10,000 সৈন্য। মানে দ্বিগুণেরও বেশি সৈন্য ছিল পারস্যের। আর সবচেয়ে বড় ধাক্কাটা ছিল, গ্রিসের সেরা যোদ্ধা হিসাবে পরিচিত স্পার্টানরা এক ধর্মীয় উৎসবের দোহাই দিয়ে সাহায্য করতে আসতে রাজি হয়নি। অ্যাথেন্সকে এই লড়াইটা লড়তে হতো একদম একা। কিন্তু যুদ্ধ তো শুধু সৈন্যের সংখ্যা দিয়ে হয় না, তাই না? এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের যুদ্ধরীতি মুখোমুখি হতে চলেছিল। একদিকে ছিল অ্যাথেনীয় হপলাইটরা, যারা ছিল ভারী বর্ম পরা একটা জীবন্ত ট্যাঙ্ক। তারা ফ্যাল্যাংস নামের এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করে খুব কাছ থেকে যুদ্ধ করত। আর অন্যদিকে ছিল হালকা বর্ম পরা পারস্যের সৈন্যরা, যাদের মূল শক্তি ছিল দূর থেকে তীর ছুঁড়ে শত্রুকে ঘায়েল করা। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এথেন্সের 10 জন সেনাপতি নিজেরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন। যুদ্ধ করা হবে কি হবে না, এই নিয়ে ভোট হয়েছিল 5-5, মানে অচলাবস্থা। ঠিক সেই চরম মুহূর্তে সেনাপতি মিলটিয়াডেস, যিনি পারস্যের যুদ্ধরীতি সম্পর্কে ভালোই জানতেন, তিনি চূড়ান্ত ভোটদাতা অর্থাৎ পোলেমার্ক ক্যালিমাকোসের কাছে গিয়ে এই আবেগঘন আবেদনটি করেন। আর এই একটি ভাষণই যেন এথেন্সের ভাগ্য নির্ধারণ করে দেয়। তারা লড়াই করার সিদ্ধান্ত নেয়। আর এরপরই শুরু হলো সেই ঐতিহাসিক মুহূর্ত। চলুন এবার সরাসরি যুদ্ধের ময়দানে যাওয়া যাক, যেখানে একটা অবিশ্বাস্য রকমের দুঃসাহসিক রণকৌশল সবকিছু উল্টো-পাল্টো করে দিতে চলেছিল। মিলটিয়াডেসের পরিকল্পনাটা ছিল এক কথায় বৈপ্লবিক, আবার একই সাথে মারাত্মক ঝুঁকিপূর্ণ। তিনি ইচ্ছে করে নিজেদের সেনাবাহিনীর মাঝখানের অংশটাকে দুর্বল করে দিলেন আর সমস্ত শক্তি জড়ো করলেন দুই পাশের ডানাগুলোতে। তার মূল উদ্দেশ্য ছিল পারস্যের সেরা সৈন্যদের একটা ফাঁদের মধ্যে টেনে আনা। আর আক্রমণের পদ্ধতি অকল্পনীয়। ভারী বর্ম পরেই দৌড়ে গিয়ে সরাসরি আক্রমণ। পারস্যের সৈন্যরা তো রীতিমতো হতবাক। তারা দেখল ভারী বর্ম পরা গ্রিক সৈন্যরা প্রায় 1.5 কিলোমিটার খোলা মাঠ পেরিয়ে উন্মত্তের মতো তাদের দিকে দৌড়ে আসছে।
পারস্যের তীরন্দাজরা তখন তীর বর্ষণ করছিল, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পারস্যের কমান্ডাররা ভেবেছিল অ্যাথেনীয়রা ভয় পাগল হয়ে গেছে, এটা তো আত্মহত্যা করার সামিল। আর এখানেই ছিল মিলটিয়াডিসের মাস্টার স্ট্রোক। পারস্যের সেরা সৈন্যরা যখন বিজয়ীর ভঙ্গিতে দুর্বল গ্রিক কেন্দ্রকে ভেদ করে এগোতে লাগল, ঠিক তখনই দুই পাশ থেকে শক্তিশালী গ্রিক ডানাগুলো পারস্যের বাহিনীকে দুমড়ে মুচড়ে দিয়ে ভেতরের দিকে ঘুরে এলো। ব্যাস, পারস্যের এলিট সৈন্যরা একেবারে একটা ভয়ঙ্কর মৃত্যু ফাঁদের মধ্যে আটকা পড়ে গেল। তাদের পালানোর আর কোনো পথই খোলা ছিল না। এরপর যা ঘটেছিল সেটাকে আর যুদ্ধ বলা চলে না, ওটা ছিল একটা নারকীয় হত্যাকাণ্ড। পারস্যের লাইনগুলো ভেঙে ছত্রভঙ্গ হয়ে যায়। আতঙ্কিত সৈনিকরা যে যেদিকে পারে নিজেদের জাহাজের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু গ্রিকরা তাদের তাড়া করে হত্যা করতে থাকে। অনেকে পালাতে গিয়ে বর্মের ভারেই কাছের জলাভূমিতে ডুবে মারা যায়। যুদ্ধটা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এর ফলাফল ছিল এতটাই অবিশ্বাস্য যা সবার কল্পনাকেও হার মানিয়েছিল। তবে বিপদ কিন্তু তখনও পুরোপুরি কাটেনি। ক্ষয়ক্ষতির হিসাবটা ছিল চমকে দেয়ার মতো। ইতিহাসবিদ হেরোডোটাসের মতে সেদিন পারস্যের প্রায় ৬,৫০০ সৈন্য নিহত হয়েছিল, আর তার মোকাবিলে অ্যাথেনীয়দের পক্ষে মাত্র ১৯২ জন। এই সংখ্যাটাই যেন পুরো যুদ্ধের গল্পটা বলে দেয়। কি বিশাল এক বিজয়! কিন্তু এই ১৯০২ জন তো শুধু একটা সংখ্যা ছিল না, এদের মধ্যে ছিলেন ক্যালিম্যাকোসের মতো বীর, যিনি অ্যাথেন্সের জন্য নিজের জীবন দিয়েছিলেন। ছিলেন কাইনেজিরাসের মতো অদম্য যোদ্ধা, যিনি খালি হাতে একটা পারস্য জাহাজ আটকানোর চেষ্টা করতে গিয়ে নিজের হাত হারিয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। এই ব্যক্তিগত বীরত্বের গল্পগুলোই আসলে যুদ্ধের আসল ভয়াবহতা আর ত্যাগের ছবিটা তুলে ধরে। এথেনীয়দের মানসিক শক্তিটা ভাবুন একবার। এত বড় একটা যুদ্ধ জেতার পরেও এক মুহূর্তের জন্যেও কিন্তু স্বস্তি ছিল না। ক্লান্ত বিধ্বস্ত সৈনিকরা খবর পেল যে পারস্যের নৌবহর এবার সরাসরি অ্যাথেন্স আক্রমণ করতে যাচ্ছে, আর তাই তারা আবার যুদ্ধের ময়দান থেকে ২৬ মাইল বা প্রায় ৪২ কিলোমিটার পথ প্রায় দৌড়ে শহরে ফিরে আসে, শুধু নিজেদের নগরকে রক্ষা করার জন্য। অবিশ্বাস্য! কিন্তু ম্যারাথনের প্রধান শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। এর আসল গল্পটা হয়তো সেখান থেকেই শুরু হয়েছিল। চলুন দেখি কিভাবে এই একটা যুদ্ধ এথেন্স আর পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটা পরিচয় তৈরি করে দিয়েছিল। আমরা সবাই তো ম্যারাথন দৌড়ের গল্পটা জানি, তাই না? যে একজন দূত বিজয়ের খবর দিতে দৌড়ে অ্যাথেন্সে এসে আমরা জিতেছি বলেই মারা যান। আসলে এই জনপ্রিয় গল্পটা একটা কিংবদন্তি। সত্যিটা হলো ফিডিপাইডিস নামের একজন দূত যুদ্ধ শুরুর আগে সাহায্য চাইতে অ্যাথেন্স থেকে স্পার্টা পর্যন্ত দৌড়েছিলেন, আর ২৬ মাইলের সেই বিখ্যাত দৌড়টা দিয়েছিল কিন্তু কোনো একজন দূত নয়, বরং পুরো অ্যাথেনীয় সেনাবাহিনী, যুদ্ধ জেতার পর তাদের শহরকে বাঁচাতে। প্রত্নতত্ত্ব কিন্তু এই যুদ্ধের গুরুত্বের প্রমাণ দেয়। অ্যাথেনীয়রা একটা অদ্ভুত কাজ করেছিল। তারা তাদের মৃত ১৯২ জন সৈন্যকে প্রথা ভেঙে যুদ্ধক্ষেত্রেই সমাধিস্থ করে। এই সমাধিসৌধ বা টিউমুলাস আজও সেখানে আছে। এটা দেখায় যে তারা এই যোদ্ধাদের সাধারণ সৈনিক হিসেবে নয়, বরং একেবারে পৌরাণিক বীরদের মতো সম্মান দিতে চেয়েছিল। তারা শুধু যুদ্ধ জেতেনি, তারা নিজেদের জন্য কিংবদন্তি তৈরি করছিল। অবশ্যই ইতিহাসের সব বড় ঘটনার মতোই ম্যারাথন নিয়েও কিছু বিতর্ক আছে। অনেক ইতিহাসবিদ প্রশ্ন তোলেন, পারস্যের শক্তিশালী অশ্বারোহী বাহিনী সেদিন কোথায় ছিল? হতাহতের সংখ্যাটা কি একটু বাড়িয়ে বলা হয়েছিল? এই যুদ্ধটা কি আসলেই দুই সভ্যতার সংঘাত ছিল, নাকি শুধুই একটা শাস্তিমূলক অভিযান? এই প্রশ্নগুলো দেখায় যে ইতিহাস কোনো স্থির বিষয় নয়, এটা একটা চলমান আলোচনা। তাই সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, ম্যারাথন নিঃসন্দেহে এক বিশাল সামরিক বিজয় ছিল, কিন্তু এর সবচেয়ে বড় প্রভাবটা কি পড়েছিল? যুদ্ধের ময়দানে, নাকি এর থেকে জন্ম নেওয়া গল্প আর কিংবদন্তির মাধ্যমে? এই বিজয় কি একটা সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল, নাকি এই বিজয়ের গল্পটাই একটা সভ্যতাকে তার আত্মবিশ্বাস আর পরিচয় তৈরি করতে সাহায্য করেছিল? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?